ওকে, একজন আমাকে কনফার্ম করো সাউন্ড, স্লাইড এবং স্পটলাইট মার্কার এই তিনটা ঠিক আছে কিনা। জি স্যার ঠিক আছে। আচ্ছা ওকে, তো আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিসের দুইটি মেথড, রেলে মেথড আর হচ্ছে বাকিংহাম পাই থিওরাম, ওই দুইটা মেথড দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করেছি। দুইটা মেথডের প্রিন্সিপালগুলো কি, প্রসিডিওর কি, সেগুলো আমরা ভালো করে দেখেছি। হ্যাঁ, তো আমি এটা তোমাদেরকে বলেছি যে আমি পার্সোনালি একটু প্রেফার করি হচ্ছে বাকিংহাম পাই থিওরাম, কারণ এটা হচ্ছে একটু ইন অ্যাডভান্স কিছু ইনফরমেশন তোমাকে দিয়ে দিবে। সেটা কি, সেটা হচ্ছে আমরা ওই যে এন এম পাই এই অ্যানালাইসিসটা করে নাম্বার অফ পাই অর্থাৎ ডাইমেনশনলেস গ্রুপ কয়টা হবে এটা আমরা ইন অ্যাডভান্স জেনে যেতে পারি। আমরা সেভাবে আমার মেইন ডাইমেনশনাল হোমোজেনিয়াস ইকুয়েশন সেট করতে পারি। ওকে, সো মূলত আমরা এই মেথডটাই আমরা ব্যবহার করব। সো একটা খুব ভালো মানের একটা প্র্যাকটিক্যাল প্রবলেম আমরা দেখি, যদিও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো একটু কম এই ধরনের অ্যাপ্লিকেশন, বাট স্টিল যেমন ওয়াটার রিসোর্স যারা পড়ে তাদের এখানে অনেক অ্যাপ্লিকেশন এখানে আছে এই প্রবলেমটার জন্য। হ্যাঁ, দেখো এই প্রবলেমটা কি বলেছে, ড্রাইভ অ্যান এক্সপ্রেশন ফর দ্য ফ্লো রেট কিউ ওভার এ স্পিলওয়ে। এই যে স্পিলওয়ে, ধর এই যে একটা বাঁধ, হ্যাঁ এই যে একটা বাঁধের মতো দেয়া আছে, এই দিক থেকে ফ্লো হবে এটার উপর দিয়ে। বলছে এই যে স্পিলওয়ে এটার উপর দিয়ে যে ফ্লো হবে, ফ্লো রেট কিউ, ছোট কিউ, ইন দ্য ফিগার পার ফিট অফ দ্য স্পিলওয়ে পারপেন্ডিকুলার টু দ্য স্কেচ। এই যে আমি স্কেচ করতেছি, এটা তো ধরো ওয়ান ডাইমেনশনাল ফিগার দেখছি না, ওই যে ডেপথ বরাবর পারপেন্ডিকুলার ইউনিট লেন্থ, পারপেন্ডিকুলার ইউনিট লেন্থের যে ফ্লো হবে, এই যে কিউ দেখাচ্ছে এটা বড় ফ্লো, এটা হচ্ছে পারপেন্ডিকুলার ইউনিট, এটা টোটাল। তো ইউনিট লেন্থে ইউনিট লেন্থের যেই ফ্লো হবে ছোট কিউ, এটার জন্য একটা তোমার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা এক্সপ্রেশন বের করতে হবে। হ্যাঁ, এসম কি করবা, হ্যাঁ এসম করলে শীট অফ দ্য ওয়াটার, এখানে উপর দিয়ে যে এই যে লেয়ারটা যাচ্ছে, শীট যাচ্ছে, এটা নট দ্যাট মাচ, ইজ রিলেটিভলি থিক, এটা থিক থাকবে, সো দ্যাট সারফেস টেনশন ইফেক্ট মে বি নেগলেক্টেড। আমরা বলেছি না, যদি কোনো একটা সারফেসের উপর দিয়ে ভেরি থিন লেয়ার ফ্লো করে, ওখানে সারফেস টেনশন অ্যাক্টিভ থাকবে, সিগনিফিকেন্ট থাকবে, এবং সেটাকে আমার অ্যানালাইসিসের মধ্যে নিয়ে আসতে হবে, তাই না? এটা তো আমরা শুরুতে বলেছিলাম। বাট এখানে তোমাকে বলে দিচ্ছে এটা থিক, so surface tension you can ignore this, okay? And then বলছে assume also that the gravity effect predominant so strongly over the viscosity that viscosity may be neglected. এখানে যে viscous effect কাজ করবে ওটাকে তুমি নেগলেক্ট করবা, সারফেস টেনশনকে নেগলেক্ট করবা। ওকে, এই দুটো বলে দিয়েছে, আর বাকি যেগুলো আছে সেগুলো তোমাকে চিন্তা করতে হবে। ওকে, তাহলে আমরা, এবং এটা বলে নাই বাকিংহাম পাই থিওরাম, বাট আমরা বাকিংহাম পাই থিওরাম মেথডে এটাকে সলভ করব। ওকে, সো বের করতে হবে কিছু ফ্লো রেট কিউ ওভার দ্য স্পিলওয়ে শোন ইন দ্য ফিগার পার ফুট অফ দ্য স্পিলওয়ে পারপেন্ডিকুলার টু দ্য স্কেচ। ওকে, আচ্ছা, সো প্রথম আমার ধাপ ছিল কি, এটাকে যদিও এই ফিগারটা প্রবলেম স্টেটমেন্টের সাথে দিয়ে দিয়েছে তারা, হ্যাঁ আচ্ছা, যদি না দেয়া থাকতো তাহলে আমি স্কেচটা করে নিতাম, তাই না? স্কেচটা করে নিতাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য। ওকে, এখন ফার্স্ট স্টেপ কি ছিল ডাইমেনশনাল অ্যানালিসিসের? ফার্স্ট স্টেপ হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টেটমেন্ট। খুব ভালো করে এটা বুঝে এখানে তোমাকে কি চাওয়া হয়েছে হচ্ছে কিউ বের করার, ফ্লো রেট। আচ্ছা, এখন তোমাকে ভালো করে বুঝতে হবে এই কিউ সাথে রিলেশন, এখানে আর কি কি সিস্টেমের কি কোন কোন ভেরিয়েবলস বা প্যারামিটারস, ফিজিক্যাল ভেরিয়েবলস বা প্যারামিটারস এই কিউ কে এফেক্ট করতে পারে, তাই না? সেগুলো বের করো, অর্থাৎ টোটাল ফিজিক্যাল প্যারামিটারস বা ভেরিয়েবলস কি কি আছে সব বের করতে হবে। সো এই যে কিউ ইজ এ ফাংশন অফ হোয়াট, কার ফাংশন, অর্থাৎ কে কে এই কিউ কে এফেক্ট করবে, তাই না? সো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, সো তোমার সারফেস টেনশন আসবে না, কারণ বলে দিয়েছি তোমাকে এখানে, ভিসকোসিটি আসবে না, তোমাকে বলেই দিয়েছে এখানে। সো এখানে বলে দিয়েছে তোমার গ্রেভিটি স্ট্রংলি কাজ করবে। গ্রেভিটি যদি স্ট্রংলি কাজ করে তাহলে তার জি তো অবশ্যই থাকবে, হ্যাঁ জি তার ভিতরে অবশ্যই থাকবে। আচ্ছা, তারপর কি এখানে যে ফ্লোটা হবে, এই ফ্লোটা যে হবে এই ফ্লোটা একবারে প্রাইমারিলি মানে প্রথমত ডিপেন্ড করবে হচ্ছে এই এজ,
এখান থেকে যে এই যে স্পিলওয়ে, এটার ডেপথ বা হাইট হচ্ছে তোমার পি, আর এটার উপরে হচ্ছে তোমার ফ্লুইড হাইট। তাহলে এখান থেকে ফ্লো যে হবে তার রেট ইজ প্রপোর্শনাল টু সামথিং অফ এইচ। সো এইচটা হচ্ছে ডিরেক্টলি এটাকে এফেক্ট করবে কিউ কে, তাই না? এইচ যত বেশি হবে কিউ তত বেশি হবে, তাই না? আচ্ছা সরি। সো তাহলে এইচ আসবে আর জি তো আসবে, কারণ এখানে স্টেটমেন্টে বলে দিয়েছে তোমার গ্রেভিটি হচ্ছে এফেক্ট করবে প্রিডোমিনেন্ট। সো হচ্ছে জি আর এইচ। আর কি থাকে এখানে? এখানে থাকবে কি আর আর এখানে পি। হ্যাঁ, এই পি এরও একটা ইফেক্ট এখানে থাকবে। এটা কি কতটুকু স্পিল, এটা কি ছোট নাকি বড়, এটারও একটা ইম্প্যাক্ট কিন্তু থেকে যায়। হ্যাঁ, যেমন এটার একটা উদাহরণ আমি দেই। তুমি সে কোন একটা বস্তু তুমি একতলা থেকে ফেলে দিলা, আর হচ্ছে তুমি 10 তলা থেকে ফেলে দিলা। তুমি একতলার উপর থেকে ফেলে দিলে যে বস্তুটার যে ফ্লো হবে, 10 তলা থেকে ফেলে দিলে কি হবে? ঠিক একইভাবে একটা ভিন্ন হবে, ইফেক্টটা ভিন্ন। হ্যাঁ, সো এই পি হচ্ছে একতলা নাকি 10 তলা। হ্যাঁ, সো এই পি এর একটা ইম্প্যাক্ট ডিরেক্টলি। কিউ ইজ এ ডিরেক্ট ফাংশন অফ এইচ, ডিরেক্ট ফাংশন অফ জি। এখানে গ্রেভিটির একটা ফাংশন থাকবে। এট দ্য সেম টাইম ইট উইল অলসো ডিপেন্ড অন তোমার এই পি। একবার এটা প্র্যাকটিক্যাল লাইফ থেকে তুমি একতলা থেকে লাভ দাও, ওখানে যে একটা মোশন থাকবে তুমি 10 তলা থেকে লাভ দাও, ভিন্ন থাকবে। সো অবশ্যই এইটার হাইটটারও একটা ইফেক্ট থাকবে। ওকে, সো তাহলে আমরা প্রথম স্টেপ যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের এক্সপিরিয়েন্স, ওখান থেকে আমি দেখে নিলাম কি কি ফিজিক্যাল প্যারামিটার এইচ, জি, পি এগুলো কিউ কে কিভাবে এফেক্ট করবে। সো এই হচ্ছে তোমার ফিজিক্যাল প্যারামিটার ডিটারমিনেশন হয়ে গেল। এরপর আমি জেনারিক ভাবে লিখে নিলাম। তাহলে এগুলাকে আমরা জানি কিউ, এইচ, জি, পি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে তোমার জেনারেল ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে ফাংশন। এখান থেকে আমরা জাস্ট বুঝি কি কি ভেরিয়েবলস বা প্যারামিটারস এই কিউ কে এফেক্ট করবে। এই কিউ এবং এই প্যারামিটার সবগুলোকে নিয়ে আমি একটা জেনারিক ফাংশন লিখলাম। এটা অবশ্যই কিন্তু ডাইমেনশনালি হোমোজেনিয়াস। ওকে, আচ্ছা লেটস মুভ অন। আচ্ছা, সো এখন আমরা এই যে ইকুয়েশনটা লিখলাম, এখন আমার বাকিংহাম পাই থিওরাম এখানে আমি অ্যাপ্লাই করি। বাকিংহাম পাই থিওরাম অ্যাপ্লাই করলে আমরা এখানে দেখতে পাই n কি নাম্বার অফ ফিজিক্যাল ভেরিয়েবলস অর প্যারামিটারস ইন দি জেনারেল ফাংশন, জেনারেল ইকুয়েশন। এখানে নাম্বার অফ ফিজিক্যাল প্যারামিটার কোনটা আছে? q, h, g, p 4। তাহলে n ইকুয়াল টু 4। আর m কি? m ইকুয়াল টু m l t। আমার যে টোটাল তিনটাই তো ফান্ডামেন্টাল এই ডাইমেনশন, তাই না? তো এখনো দেখো এখানে কিন্তু কিউ, এই কিউ মানে কি ফ্লো, ফ্লোর মধ্যে এল এবং টি আছে। এইচ মানে কি হাইট, এটার মধ্যে এল আছে। জি মানে কি এল বাই টি স্কোয়ার। ওকে, আর পি মানে কি? এটা তো এল। সো এখানে কিন্তু আর কোনো এই তিনটার মধ্যে কোনো ডেনসিটি বা ম্যাস নাই। সো এখানে এম ফান্ডামেন্টাল ইকুয়েশন এম কিন্তু আর ইউজ হচ্ছে না। সো এখানে শুধু এল এবং টি ইউজ হচ্ছে। সো এম ইকুয়ালস টু হচ্ছে 2। ওকে, সো এখানে 3 আবার বসিয়ে দিও না, কিন্তু এম এখানে কিন্তু নাই, এখানে কোথাও এম এর দরকার প্রয়োজন হয়নি। এই কারণে আমি এম ইকুয়াল টু 2 লিখলাম, ছোট এম। ওকে, তাহলে এখন আমি বাকিংহাম পাই থিওরাম অ্যাপ্লাই করলাম। পাই ইকুয়ালস টু n মাইনাস m ইকুয়ালস টু 4 মাইনাস 2 ইকুয়ালস টু 2। তাহলে আমি ইন অ্যাডভান্স বাকিংহাম পাই থিওরাম অ্যাপ্লাই করে দেখে নিলাম এই যে তোমার ফিজিক্যাল ভেরিয়েবলস, এই যে জেনারেল ইকুয়েশনস, এগুলা দিয়ে এই সিস্টেমের জন্য সর্বোচ্চ দুটো আমি ডাইমেনশনলেস গ্রুপ লিখতে পারবো, বানাতে পারবো। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি এটাকে কনভার্ট করে নিলাম। এগুলো তো ফিজিক্যাল প্যারামিটারস, তাই না? সো একবারে জেনারেল। সো এটাকে আরেকটু স্পেসিফিক হয়ে, যেহেতু এই 1 2 3 4 এই চারটাকে আমি বিভিন্নভাবে সাজিয়ে দুইটা ডাইমেনশনলেস গ্রুপ বানাতে পারবো, তাহলে এই ফাংশনটাকে আমি রিপ্লেস করলাম ফাই, পাই 1, পাই 2। ওকে, আমার এখানে আর যাওয়ার দরকার নেই, আমার এখন এখানে চলে আসলাম, কারণ আমি জানি এই চারটা দিয়ে সর্বোচ্চ দুইটা ডাইমেনশনলেস গ্রুপ, এগুলো ছিল ইন্ডিপেন্ডেন্ট বা ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলস প্যারামিটারস, আর এগুলো ছিল হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ডাইমেনশনলেস গ্রুপ। ওকে, তাহলে এখন আমার ফোকাস হচ্ছে এখানে এটা কিভাবে সলভ করব। আচ্ছা, তাহলে হচ্ছে এখন দেখো আমি প্রাইমারি ভেরিয়েবলস, হ্যাঁ, এই পাই 1 পাই 2 এগুলো তো বের করতে হবে। এগুলোর রেসপেক্টিভ এক্সপ্রেশন গুলো কি সেগুলো তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে দেখো প্রাইমারি ভেরিয়েবলস, এখান থেকে প্রাইমারি ভেরিয়েবলস, কারণ আমি জানি প্রত্যেকটা যে ডাইমেনশনলেস গ্রুপ এগুলোর স্ট্রাকচার কি, প্রাইমারি ভেরিয়েবলস ইনটু 1 সেকেন্ডারি ভেরিয়েবলস, তাই না? তো প্রাইমারি ভেরিয়েবলস গুলো কি সেগুলো দেখো। তো এখানে প্রাইমারি ভেরিয়েবলস কি, তাহলে প্রাইমারি ভেরিয়েবল তুমি কিভাবে ডিটারমিন করবা, আইডেন্টিফাই করবা হুইচ ওয়ান ইজ প্রাইমারি অর নট?
কিভাবে? তাহলে আমাকে তো বলে দিয়েছে তোমরা ম্যাস, জিওমেট্রি এবং কাইনেমেটিক্স এগুলোর সাথে সম্পর্কিত যেগুলো ডিরেক্টলি সেগুলো হচ্ছে প্রাইমারি ভেরিয়েবলস এই ডাইমেনশনাল অ্যানালাইসিসের জন্য। তাহলে তোমার হচ্ছে ম্যাস, ম্যাস এখানে কি ম্যাস রিলেটেড কিছু আছে? ম্যাস রিলেটেড কিছু আছে? নাই, কারণ এখানে রো নাই বা ম্যাস নাই, সো ম্যাস রিলেটেড কিছু নাই। আচ্ছা, ম্যাস জিওমেট্রি, তাহলে হচ্ছে জিওমেট্রি কি? জিওমেট্রি হচ্ছে তোমার এই যে ফ্লোটা, এই ফ্লোটা যে সিস্টেম যে ফ্লো হচ্ছে ওইটার জিওমেট্রিটা কেমন হবে। সো এই জিওমেট্রি মনলি এখানে আসলে এইটা এবং পি এবং এইচ দুইটার উপরে ডিপেন্ড করে, কিন্তু মোর ইম্পর্টেন্ট হচ্ছে এইচ। ওকে, সো তাহলে আমার জিওমেট্রি থেকে আমি এইচ নিয়ে আসলাম, এইচ। তারপর হচ্ছে কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স মানে কি? ফ্লো, ডাইরেক্ট ফ্লো, ভেলোসিটি বা ভলিউমেট্রিক ফ্লো রেট। এখানে ভেলোসিটি নাই, ভলিউমেট্রিক ফ্লো রেট কিউ আছে, সো কিউ হচ্ছে প্রাইমারি। তাহলে আমি দেখতে পেলাম এই চারটা থেকে দুইটা হচ্ছে প্রাইমারি। হ্যাঁ, এখানে তিনটা থাকলে তিনটাই কিন্তু নিতে হতো, এখানে তো ম্যাস বা ডেনসিটি নাই। তাহলে আমি প্রাইমারি ভেরিয়েবলস হচ্ছে আমি এই ম্যাস, জিওমেট্রি, কাইনেমেটিক্স এখান থেকে অ্যানালাইসিস করে আমি দুইটা প্রাইমারি ভেরিয়েবলস নিয়ে নিলাম। ওকে, তাহলে হচ্ছে বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি। বাকিগুলো কি? এই যে হচ্ছে জি, এই যে হচ্ছে পি, এগুলো হচ্ছে সেকেন্ডারি ভেরিয়েবলস। ওকে, তাহলে দেখো, হ্যাঁ, স্ট্রাকচারটা কি? এখানে ডাইমেনশনলেস গ্রুপ কয়টা? দুইটা। দুইটার মধ্যে সবগুলোর মধ্যে কিন্তু প্রাইমারি যাচ্ছে, আর ডাইমেনশনাল তোমার হচ্ছে সেকেন্ডারি কয়টা? সেকেন্ডারি হচ্ছে পেলাম দুইটা, তাহলে সেকেন্ডারি একটা একটা করে যায়। সো ডাইমেনশনলেস একটু মাথায় রাখবে, এরকম ডিরেক্টলি আমি কনক্লুড করতে পারি না, তারপরও দেখবা নাম্বার অফ ডাইমেনশনলেস গ্রুপ যতটা থাকবে সেকেন্ডারি ভেরিয়েবলস গুলো কিন্তু সেরকমই থাকবে, সাধারণত হয় এরকম। হ্যাঁ, এরকম আমি বলি না যে একবার ইন প্রিন্সিপাল কেউ ডিরেক্টলি বলতে পারি না, সাধারণত প্র্যাকটিস থেকে আমরা এগুলো দেখি। হ্যাঁ, কারণ ওয়ান বাই ওয়ান করে এই সেকেন্ডারি গুলো ওয়ান করে ডাইমেনশনলেস গ্রুপে যায়। সো নাম্বার অফ সেকেন্ডারি ভেরিয়েবলস ইকুয়ালস টু নাম্বার অফ তোমার প্রাইমারি এই ডাইমেনশনলেস গ্রুপ। ওকে, তাহলে আমি জেনে গেলাম কোনগুলো প্রাইমারি কোনগুলো সেকেন্ডারি। এখন আমরা ডাইমেনশনলেস গ্রুপ পাই 1 পাই 2 কে সাজিয়ে নেই। পাই 1 ইকুয়ালস টু সবগুলো প্রাইমারি ভেরিয়েবলস লিখো, প্রাইমারি ভেরিয়েবলস কিউ, a1 তোমার পাওয়ার দাও, h, b1 পাওয়ার দাও, তারপরে কি আছে? একটা সেকেন্ডারি ভেরিয়েবল। সেকেন্ডারি ভেরিয়েবল কয়টা আছে? এখানে দুইটা আছে, দুটো থেকে একটা নিয়ে আসো, জি c1। ওকে, তো একইভাবে পাই 2 তে যাও, পাই 2 ইকুয়ালস টু প্রাইমারি ভেরিয়েবলস কিউ এবং h নিলাম, তার উপর পাওয়ার দিলাম হচ্ছে তোমার a2 b2, কারণ ডেফিনেটলি এখানে a1 এখানে a2 হবে, কারণ এটা তো দ্বিতীয় সেকেন্ড ডাইমেনশনলেস গ্রুপ। আর হচ্ছে দ্বিতীয় যে অবশিষ্ট যে তোমার রিমেনিং যে তোমার সেকেন্ডারি ভেরিয়েবলসটা রয়েছে পি, আমি সেটা বসালাম এবং তার পাওয়ার হচ্ছে c2। ওকে, তাহলে পাই 1 পাই 2 আমি লিখে ফেললাম। ওকে, এই পর্যন্তই কিন্তু মেইন কাজ, তারপরে বাকি তো আর ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে বাকি লেটস ওয়ার্ক উইথ পাই 1। পাই 1 নিয়ে কাজ করো। তো আমি ইতিমধ্যে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে 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 এখান থেকে পাই 1 ইকুয়ালস টু এটা আসবে। ওকে, পাই 1 ইকুয়ালস টু আমরা এটা পেলাম। তাহলে এটার ভিতরে যেটা আছে এটা অবশ্যই ডাইমেনশনলেস, এটা অবশ্যই ডাইমেনশনলেস হবে। সিমিলারলি ওয়ার্ক উইথ পাই 2 একইভাবে টু ফলো দ্য সেম প্রসিডিউরস and you will find this one. Okay, this is your second dimensionless group. Okay, তাহলে এখানে আসো, এই যে ইকুয়েশন আমরা ছিল, ইকুয়েশন তোমার জেনারিক ডাইমেনশনলেস গ্রুপ in terms dimensionally homogeneous equation in terms of pi 1 pi 2. ওকে, এখানে আমি লিখতে পারি pi 1 equals to 5 pi 2, এখানে pi 1 pi 2 বসাও, বসিলে এই যে তোমার ইকুয়েশন এটা বা এটা একই। সো এই হচ্ছে তোমার ফাইনাল এক্সপ্রেশন যেটা তোমাকে চাওয়া হয়েছে। ওকে, আচ্ছা বলো এখন স্টুডেন্ট, বলো এখানে কোনো ফান্ডামেন্টাল কনসেপচুয়াল কোনো প্রশ্ন আছে কিনা, কেউ একজন বলো। কারো কোনো এখানে বোঝার কোনো সমস্যা আছে কিনা? এত সহজে বুঝে যাওয়ার কথা না, কারণ আমরা স্টুডেন্ট লাইফে কিন্তু এত সহজে এগুলো বুঝিনি। কোনো কোশ্চেন? স্যার এমটা যদি একটু আরেকবার বলতেন। কোন এম? স্যার ওই যে স্যার 2 আসলো যেটা 2। আচ্ছা গুড, এখানে আসলে বুঝার আমি এখানে একটা কোশ্চেন আশা করেছিলাম। এমএলটি, আমার তো ডাইমেনশন এই তিনটার বেশি আর কিছু হতে পারে না, হতে পারে কি? এমএলটি, এখন এই তিনটা তো টোটাল সর্বোচ্চ 3 হতে পারে, কিন্তু তোমার এই সিস্টেমের মধ্যে এই যে তোমার কিউ, এইচ, এই যে তোমার ফিজিক্যাল ভেরিয়েবলস গুলো আছে, হ্যাঁ,
এর মধ্যে এমএলটি এর কয়টা আছে এখানে? এমএলটি কি সবগুলা ইউজ হয়েছে নাকি তোমার একটা ইউজ হয়েছে নাকি দুটো ইউজ হয়েছে? যতগুলো ইউজ হবে ঠিক ততগুলাই তার নাম্বার। এমএলটি মানে যে এখানে এমএলটি 3 হবে না, আমি এর আগে 3 পেয়েছি মানে ওখানে 3টা ব্যবহৃত লেগেছিল 3টা, কিন্তু এই সিস্টেমে তো 3টা না, এখানে 2টাই হলে হয়ে যায়। যেমন হচ্ছে কিউ, কিউর ভিতরে কি ম্যাস আছে কোনো? এমএল লাগবে? কিউ তো হচ্ছে কি ভলিউমেট্রিক ফ্লো রেট, ভলিউমেট্রিক ফ্লো রেট। হ্যাঁ, ওর মধ্যে ওটা তো ডিরেক্টলি হচ্ছে তোমার এল এবং টি এর মাধ্যমে আসবে। তারপর এইচ, এটা তো লেন্থ, এখানে শুধু এল আসবে। জি, এটা তো অ্যাক্সিলারেশন, এল বাই টি স্কয়ার। হ্যাঁ, এখানেও কিন্তু ম্যাস নাই। পি, এটা তো লেন্থ, এখানে এল আসবে। সো এগুলার ভিতরে এটাকে রিপ্রেজেন্ট, আমি যদি এগুলাকে ডাইমেনশন এমএলটি দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, কোথাও কিন্তু আমার এম ইউজ হচ্ছে না, এই বড় এম। এখানে ডেনসিটি বা ম্যাস যদি থাকতো তখন আমার এম ইউজ হতো। ওকে, সো এম ইট ডাজন্ট মিন এমএলটি 3 সব সময়। এমএলটি হতে কয়টা তোমার এগুলার ভিতরে কাজে লাগবে প্রয়োজন হবে? নাম্বার অফ ফান্ডামেন্টাল ডাইমেনশন ইউজড ইন দ্য ফিজিক্যাল ফিজিক্যাল প্যারামিটারস। ওকে, সো এই ক্ষেত্রে এই কারণে 2 লিখেছি। এর আগের যে প্রবলেমটা ছিল, এই আগে যে প্রবলেম আমরা সলভ করেছি, দেখো এই যে এম ইকুয়াল টু 3 ছিল, ছোট এম ইকুয়াল টু 3, এমএলটি 3টাই এম ইকুয়াল টু 3 লিখলাম। কেন লিখলাম? কারণ এখানে দেখো, এখানে যা যা আছে, এখানে হচ্ছে কিন্তু এই যে ডেনসিটি আছে, হ্যাঁ, এখানে ডি, ডি এর জন্য তোমার এল লাগবে। ওকে, বি, বি এর জন্য এল এবং টি লাগবে। সো এল টি দুইটাই লাগতেছে। কিন্তু এফ, এফ মানে কি? এফ ডি। সো যদি তুমি এফ এম এ চিন্তা করো, এফ ইকুয়াল টু ফোর্স, যদি এম এ চিন্তা করো, এম ম্যাস আছে, আবার এখানে কি ডেনসিটি আছে, সো অবশ্যই তোমার এম ও লাগবে। সো এই ক্ষেত্রে কিন্তু এম ইকুয়াল টু 3, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোথাও ম্যাস বা এর ভিতরে কোনো ফোর্স নাই, এর ভিতরে কোনো ম্যাস নাই, এর ভিতরে কোনো ডেনসিটি নাই, অর্থাৎ এই যে ডাইমেনশনটা ফান্ডামেন্টাল ডাইমেনশন এম, এটার কোনো ইউজ নাই। সো এখানে n ইকুয়াল টু 2। ক্লিয়ার? একজন কনফার্ম করো। স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা, তো আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। আমরা পরবর্তী এই প্রবলেমে আগে এখানে একটা প্রবলেম ছিল। বলো। ওই তো ওইখানে পি তো প্রেসার না, মানে হাইট, তো হাইট তাহলে প্রাইমারি ভেরিয়েবল হিসেবে কেন নিলাম না? হ্যাঁ, এই কোশ্চেনটাই তো আমি বললাম। এখন দেখো, এখানে এটা পি না, এটা হচ্ছে হাইট অফ কার, হাইট অফ স্পিলওয়ে। হ্যাঁ, আর হচ্ছে তোমার এইচ, এইচ কি ছিল? হেড অফ স্পিলওয়ে। এখানে হেড অফ, দেখো পি এইচ, তাই না? এখন আমার প্রাইমারিতে এটারও লিনিয়ার লেন্থ, এটাও লেন্থের। হ্যাঁ, তো আমার প্রাইমারির জন্য কি গাইডলাইন দেওয়া আছে? ম্যাথস, জিওমেট্রি, আর হচ্ছে তোমার কাইনেমেটিক্স। সো এই দুটো কিন্তু জিওমেট্রির সাথে রিলেটেড, এই দুইটা জিওমেট্রির সাথে রিলেটেড। কিন্তু দেখো এই সিস্টেমটা, এখানে যে ফ্লো হচ্ছে, এই ফ্লো হচ্ছে, হ্যাঁ, এই ফ্লোর পাথ, এই যে ফ্লো পাথটা হবে, এই ফ্লো পাথটার এক্সটার শেপটা কেমন হবে, ওটা কার উপর মেইনলি ডিপেন্ড করবে? এইচ এর উপর। সো এখানে যদিও সামহাট পিটা ডিপেন্ড করে, কিন্তু হচ্ছে তোমার এইচ হচ্ছে মোর ডমিনেটিং। বা অন্যভাবে যদি আমি বলি, এই যে ফ্লো চ্যানেলের যে জিওমেট্রি, তা মেইনলি ডিপেন্ড করবে হচ্ছে তোমার এইচ এর উপর। এই কারণে আমরা এইচ নিয়েছি, পি নিয়ে নিই। হ্যাঁ, এটা যতই থাক, ধরো এটা বাড়তেছে, পি বাড়তেছে, কিন্তু এইচ কনস্ট্যান্ট। পি বাড়তেছে, এইচ কনস্ট্যান্ট, সো মোটামুটি কিন্তু একই ধরনের থাকবে। কিন্তু এইচ, এটাকে পি কে কনস্ট্যান্ট রেখে এইচ কে অনেক বাড়াও, তাহলে কিন্তু শেপটা ভিন্ন রকম চলে যাবে, ফ্লো চ্যানেলের শেপ বিভিন্ন চলে আসবে। এই কারণে আমরা তোমার জিওমেট্রি নির্ধারিত যে প্যারামিটারস, আমরা এইচ নিয়েছি। কোনো কোশ্চেন? মানে ক্লিয়ার আমি যা বলেছি? জি স্যার। একজন কনফার্ম করো যে কোশ্চেন করেছো। জি স্যার, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলো, বলো। আগের প্রশ্ন স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে phi1 phi2 pi1 pi2 এর যে স্যার ইকুয়েশন বের হইছে, এখানে স্যার এই যে স্যার pi2 এর ইকুয়েশনে ছিল b2 বা pi1 এর ইকুয়েশনে পাওয়ার ছিল a1। হ্যাঁ, স্যার এগুলো স্যার পরে কোথায় গেল স্যার? এইটা a1 a2 তুমি স্যার এখন যে pi1 এর স্যার লাস্ট ইকুয়েশনে যে স্যার a1 আছে স্যার, হ্যাঁ বা স্যার pi2 এর লাস্ট ইকুয়েশনে যে স্যার b2, এগুলো স্যার পরে স্যার
মানে লাস্ট যে আমরা স্যার ডাইমেনশন লেস আচ্ছা ইকুয়েশন। আচ্ছা 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 বুঝতে পেরেছি। হ্যাঁ, তোমার এটা কি A1 নাকি একটু এটা সাধারণত ইন টার্মস অফ আমরা যে প্রথম যে প্রবলেমগুলো সলভ করেছিলাম, হ্যাঁ, ওখানে আমরা সবগুলাকে এ ও এ কে সি তে ওখানে 4টা ছিল, তো তো আমরা সবগুলাকে ডি তে রিপ্রেজেন্ট করেছি, তাই না? জি স্যার। আমি সবগুলোকে ডি তে রিপ্রেজেন্ট করেছি। হ্যাঁ, এখানে যদি এখানে সাধারণত সি বা ডি এর তো এখানে হচ্ছে একটু তোমাদের বইয়ের মধ্যে এটা সলভ করা আছে দেখবা। তবে সাধারণত এগুলা হচ্ছে কোনো একটা মানে এইটা A1 তুমি আর একটু তোমার কোশ্চেনটাও আমি করেছো, খুব ভালো করেছো। এখানে এখানে কিন্তু রেস্ট্রিক্টেড কোনো নিয়ম নাই যে তুমি এই A1 সে এই প্রবলেমটার জন্য আমি B1 এবং C1 কে রিপ্রেজেন্ট করেছি ইন টার্মস অফ A1। জি স্যার। ওকে, তাহলে এইভাবে আসলো। তো তুমি এখানে এই না যে আমাকে সব সময় এ তে রিপ্রেজেন্ট করতে হবে, তুমি ধরো বি দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো। C1 A1 কে B1 এ রিপ্রেজেন্ট করলে তার এখানে বি আসতো। হ্যাঁ, সো এই প্রবলেমটার জন্য আমি এটা খেয়াল করিনি, তো এটা বই থেকে কুইকলি উঠানো। তো তো এখানে হচ্ছে আবার এখানে এসে তারা কি করছে, A2 C2 কে B2 তে রিপ্রেজেন্ট করেছে। হ্যাঁ, এটা কোনো রেস্ট্রিকশন নাই, এই কোএফিশিয়েন্ট, কারণ আলটিমেটলি তো আমার ফুল যে এটা, হ্যাঁ ফুল, এটা যদি তোমার ডাইমেনশনলেস হয় তাহলে এটার বাদ দিলেও তো যে স্কয়ার রুট বা এটা যেটা হয় এটা ভিতরেরটা তো ডাইমেনশনলেস হবে। আমরা তো শুধুমাত্র ভিতরেরটা নিয়ে কাজ করতেছি, তাই না? এগুলো তো চলে যাচ্ছে। সো এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই তোমার এটাকে A1 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, এটাকে B1 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। যেটা মেইন বিষয়টা হচ্ছে এখানে যেহেতু তোমার 3টা কিন্তু ইকুয়েশন হচ্ছে হয় 2টা, হ্যাঁ, তো ওখানে তুমি একটাকে অন্য 2টাকে একটা দিয়ে থার্ড ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করবা। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ইয়েতে চলে যাই। এরকম আসলে ফিডব্যাক পার্টিসিপেশন তোমাদের না থাকলে এই যে বিষয়গুলো হয়তো আমি এগুলো ক্লিয়ার করিনি, তো এগুলো তো প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু এগুলো আর একটু কনফার্ম হলো। হ্যাঁ, সো এই পার্টিসিপেশন গুলোই ইন পার্সন ক্লাসে কিন্তু এগুলো আমরা পাই, কিন্তু এখন তো সম্ভব নয়। এই কারণে তোমাদেরকে বারবার বলি রেকর্ডেড, ওখানে তো আমাকে কোশ্চেন করতে পারবো না রেকর্ডেড ভিডিও দেখলে। কিন্তু এখানে সেই সময়টাকে ইউটিলাইজ করার প্রয়োজন। আচ্ছা, সো আমরা এই যে প্রবলেমটা আমরা সলভ করলাম, হ্যাঁ, যে প্রবলেমটা এটা হচ্ছে তোমার এই প্রবলেম, এটা জাস্ট প্রবলেমের মধ্যে দেয়া আছে, বই ফ্রাঞ্জিনির বই দেখবা ডেরাইভ দ্য একই বিষয়টা বলা আছে। হ্যাঁ, ঠিক ওই প্রবলেমে কিন্তু এখানে প্যারামিটারস গুলো বেশি। এখানে হাইট অফ দ্য স্পিলওয়ে, এখানে বলা প্রবলেমের মধ্যে কিন্তু এগুলো বলে দিচ্ছে, বলছে এই যে ফ্লোটা কিউ, এই কিউটাকে এফেক্ট করতে পারে হাইট অফ স্পিলওয়ে পি, হেড অফ দ্য স্পিলওয়ে এইচ, অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্রেভিটি জি, প্রত্যেকটা কিন্তু আগে ছিল। ভিসকোসিটি আগে বলছে, ভিসকোসিটি ইগনোর করার জন্য, নেগলেক্ট করার জন্য, সো বাট এখানে তোমাকে নিতে হবে। ডেনসিটি আগে ডেনসিটি ছিল না, ডেনসিটি নিতে হবে। সারফেস টেনশন আগে তোমাকে বলেই দিয়েছে সারফেস টেনশন নেওয়া যাবে না কারণ ঠিক এটা, আর এখানে হচ্ছে বলে দিয়েছে সারফেস টেনশন নিতে হবে। ওকে, তাহলে এটাকে সলভ করো এখন। তাহলে এক্স্যাক্টলি সেম প্রসিডিউর, বাট এখানে একটু ফিজিক্যাল প্যারামিটারস গুলো বাড়বে। সো এই যে প্রবলেম বলে দিচ্ছে সেই প্রবলেমটাকে আমি বুঝে এখান থেকে কিউ ইজ এ ফাংশন অফ এইচ, ফাংশন অফ পি, ফাংশন অফ জি, মিউ, রো, সারফেস টেনশন সিগমা। ওকে, তাহলে এটাকে আমি এখন ডাইমেনশনলেস, এগুলো হচ্ছে তোমার এখান থেকে মেইনলি আমরা এই যে স্টেপটা লিখলাম এটা হচ্ছে মেইনলি টু রিপ্রেজেন্ট হাউ দ্য ফিজিক্যাল তোমার এখানে মেইনলি হচ্ছে আমাদের কিউ কার কার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আর এখানে আমরা একটা ডাইমেনশনালি হোমোজিনিয়াস জেনারিক ইকুয়েশন লিখলাম। ওকে, সো এখন দেখো এখান থেকে n কত, কয়টা 1 2 3 4 5 6 7 7। ওকে, m কত হবে এখানে, m l t, সর্বোচ্চ 3টাই তো ফান্ডামেন্টাল ডাইমেনশন আছে আমাদের। সো এখানে কয়টা, এখানে কিউর মধ্যে m l t লাগবে না, h এর মধ্যে সবগুলো লাগবে না, p এর মধ্যে লাগবে না, g এর মধ্যে লাগবে না, মিউর মধ্যে তো লাগবে না, সারফেস টেনশনে সব লাগবে না। এই যে আমার এখানে রো আছে, রো এর জন্য কিন্তু m লাগবে। হ্যাঁ, তাহলে আমার টোটাল ডাইমেনশনাল যে ফান্ডামেন্টাল যে এইগুলো আছে সেগুলো থেকে 3টা ইউজ হবে, এমএলটি এর মধ্যে 3টা ইউজ হবে। ওকে, আর পাই ইকুয়ালস টু কত, 7 - 3 = 4। তাহলে এখানে 4টা 1 2 3 4 4টা ডাইমেনশনলেস গ্রুপ হবে, তাই না? 4টা ডাইমেনশনলেস গ্রুপ। ওকে, তাহলে হচ্ছে লিখে নাও ওই যে পাই ইকুয়েশন সেভাবে লিখো। এখন এর যে প্রধান কাজটা হচ্ছে প্রাইমারি কোণগুলো, সেকেন্ডারি কোণগুলো সেগুলো বের করা। তাহলে তোমার ওই যে আমি একটু বলে দিয়েছি, মনে রাখবা
এম ম্যাথ জিওমেট্রি আর হচ্ছে তোমার কাইনেমেটিক্স। ম্যাথ জিওমেট্রি কাইনেমেটিক্স এর সাথে রিলেটেড গুলো হচ্ছে তোমার প্রাইমারি ভেরিয়েবলস, তাই না? আচ্ছা, আর হচ্ছে বাকিগুলো সেকেন্ডারি। তা আমি কি বলেছিলাম, সেকেন্ডারি প্রত্যেকটাতে একটা একটা করে যায়। সো পাই কয়টা আছে? 4টা। তো সেকেন্ডারি কয়টা হবে? 4টার মতো লাগবে। আর প্রাইমারি এখানে দেখি এমএলটির সাথে রিলেটেড কয়টা আছে? সরি, ম্যাথ জিওমেট্রি আর হচ্ছে তোমার কাইনেমেটিক্স। ম্যাথ ম্যাথ এখানে কি ডেনসিটি আছে না? ম্যাথের সাথে এখানে ডেনসিটি, সো অবশ্যই ডেনসিটি নিয়ে নিলাম। তারপর হচ্ছে জিওমেট্রি, ম্যাথ জিওমেট্রি, জিওমেট্রির জন্য কোনটা রিলেটেড? এইচ, তাই না? এই এইচ নিলাম। তারপর হচ্ছে কাইনেমেটিক্স, কাইনেমেটিক্স কোনটা হচ্ছে? কিউ, সো এইচ। এইগুলা বাদে বাকি সবগুলো, তো এখানে 3টা নিয়েছি, বাকি 7টা থেকে 4টা। এই যে 4টা ভিসকোসিটি, তোমার এটা কি এটা কি এটা কি, তারপর হচ্ছে তোমার পিজি, এটা হচ্ছে তোমার সারফেস টেনশন। ওকে, সারফেস টেনশন, তাই না? সো এই হচ্ছে সেকেন্ডারি হয়ে গেল। এরপর এগুলো সাজাও, সাজিয়ে ওই একইভাবে ডাইমেনশনাল যে প্রসিডিউর গুলো আছে সেগুলো ফলো করে বাকিগুলো বের করতে পারবা। ওকে, এগুলো আমি ফুল আর সলভ করছি না, কারণ সময় লাগবে, এগুলো তোমাদের নিজেরা করবা। এখানে কোনো কোশ্চেন আছে আর? ওকে, আমরা নেক্সটে যাই। সো আরেকটা প্রবলেম হচ্ছে, বাই ডাইমেনশনাল অ্যানালাইসিস ডিটারমিন দ্য এক্সপ্রেশন ফর দ্য শিয়ার স্ট্রেস। হ্যাঁ, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখানে দেখো, এই যে আমরা শিয়ার স্ট্রেস কি বলেছি, শিয়ার স্ট্রেস টাউ ইকুয়ালস টু মিউ ডিইউ বাই ডিওয়াই, তাই না? এই আমরা যে নিউটন ইকুয়েশন হিসেবে আমরা ইউজ করেছি, নিউটন ইকুয়েশন অফ ভিসকোসিটি। সো ওইটাও কিন্তু ডাইমেনশনলেস। আরেকটা আমি কথা বলেছিলাম, এফ ইকুয়াল টু এইচ এল ইকুয়াল টু এফ এল বাই ডি বি স্কয়ার বাই 2g। ওই যে ইকুয়েশনটা বলেছিলাম, ওইটাও কিন্তু ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে তোমরা প্রমাণ করতে পারবা। ওকে, সো আমরা এখন দেখি শিয়ার স্ট্রেসের যে টাউ ইকুয়াল টু মিউ ডিইউ ডিওয়াই, এটা আমরা এতদিন ইউজ করছি, আবার এটাকে আমরা ডেরাইভও করেছিলাম, তাই না? যে প্রথম যে চ্যাপ্টারগুলো ছিল ওখানে আমরা ডেরাইভও করেছি, প্রমাণও করেছিলাম। তো আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস থেকেও সেগুলো আমরা করতে পারি। ওকে, সো এখানে বলা আছে, ডিটারমিন দ্য এক্সপ্রেশন ফর দ্য শিয়ার স্ট্রেস এট দ্য ওয়াল হোয়েন an incompressible liquid, incompressible fluid, so gas না, compressible না, এটা হচ্ছে liquid, flows in a pipeline under pressure. প্রেসার ডিফারেন্সের কারণে একটা পাইপলাইন দিয়ে ফ্লো হচ্ছে, তাহলে ওয়ালের মধ্যে শিয়ার স্ট্রেস থাকবে কত, তার জন্য একটা এক্সপ্রেশন বের করো। এখানে আবার বলে দিয়েছে প্রবলেমের মধ্যে, the significant parameters are velocity of the flow b, diameter of the pipe d, viscosity mu, density rho। যদি এই জিনিসটা বলে দেয় তাহলে তো প্রবলেমটা খুব সহজ হয়ে গেল। চ্যালেঞ্জ তো এইখানেই, তাই না? বলছি এক্সপেরিয়েন্স দরকার হয় ডাইমেনশনাল অ্যানালিসিসের জন্য, সাকসেসফুলি কমপ্লিট করার জন্য। সো এখন যদি একটা হচ্ছে কেন, কারণ কারেক্টলি একবারে তোমার অ্যাপ্রোপ্রিয়েট ভাবে প্রত্যেকটা ফিজিক্যাল ভেরিয়েবলস অফ প্যারামিটারকে আইডেন্টিফাই করতে হবে। আর এখানে যদি বলে দেয় তাহলে তো প্রবলেমটা অনেক সহজ হয়ে গেল, তাই না? সো এনিওয়ে, যদি বলে না থাকে তাহলে তোমাকে বুঝতে হবে, আর বলে দিলে ওকে ফাইন, কাজ শুরু করে দাও। তাও টাউ ইকুয়ালস টু, from the problem statement I can say it is a function of b d mu rho। ওকে, সো এটা লিখে নিলাম। এখন এটাকে জেনারিক ফাংশন হিসেবে লিখো, ডাইমেনশন ইকুয়েশন হিসেবে। সো এটা ইটস এ ফাংশন, এটা হচ্ছে ইকুয়েশন। ওকে, সো f প্রাইম টোটাল ফাংশন জেনারিক ইকুয়ালস টু, এটা ডাইমেনশনালি হোমোজেনিয়াস ইকুয়েশন হলো। এখন এটাকে আমরা ফার্দার অ্যানালাইজ করব। ওকে, এখানে n কত, 1 2 3 4, 1 2 3 4 5, n equal to 5। এখানে m কত হবে, m কত হবে এখানে, m ডেফিনিটলি এখানে 3 হবে, কারণ এই যেহেতু রো আছে তাহলে m থাকতেছে, বড় m একটা হলো। এখানে হচ্ছে b আছে, b এর মধ্যে কি l বাই t আছে, তাহলে আমি l m l t তিনটাই এখানে ব্যবহৃত, এই টোটাল সবগুলাতে তিনটাই লাগবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে পাই ইকুয়ালস টু n মাইনাস m ইকুয়ালস টু 5 মাইনাস 3 ইকুয়ালস টু 2। তাহলে এখানে হচ্ছে ডাইমেনশনালেস গ্রুপ যেটা হবে দুইটা, পাই 1 পাই 2। সো প্রাইমারি কোনটা সেকেন্ডারি কোনটা সেগুলো তোমরা চিন্তা করবা। ওকে, প্রাইমারি কোনটা হবে, অবশ্যই হচ্ছে তোমার রো দিতে হবে, কাইনেমেটিক্স অবশ্যই তোমাকে বি দিতে হবে, তারপর হচ্ছে জিওমেট্রি অফ দ্য ফ্লো লাইন কার উপর ডিপেন্ড করবে, ডি, ডায়ামিটার অফ দ্য পাইপ। ওকে, আর বাকি, হ্যাঁ, আর বাকি থাকে দুটা, কোনটা, এটা একটা আর হচ্ছে এটা একটা। ওকে, ওগুলা হচ্ছে তোমার সেকেন্ডারি হবে। ওকে, আচ্ছা, তো আমরা এরপর আরেকটা প্রবলেম দেখি। এই প্রবলেম যেটা বলা আছে, ডেরাইভ অ্যান এক্সপ্রেশন ফর দ্য ভেলোসিটি অফ এ রাইজ ভেলোসিটি অফ এ এয়ার বাবল। সো এখানে অর্থাৎ বিষয়টা আমার স্পটলাইটের দিকে তাকাও। এখানে সো একটা ধরো স্ট্যাগন্যান্ট ফ্লুইড আছে,
এটা নিচ থেকে উপর দিকে একটা এয়ার বাবল যাচ্ছে, একটা লিকুইডের মধ্য দিয়ে নিচ থেকে উপর দিকে একটা এয়ার বাবল যাচ্ছে। ওকে, সো বলা হয়েছে এখন স্টেশনারি লিকুইডটা স্টেশনারি, তার মধ্য দিয়ে একটা এয়ার বাবল যাবে উপরে। হ্যাঁ, এটা ধরো একটা এয়ার বাবল, এটা উপরে যাচ্ছে। কনসিডার দ্য ইফেক্ট অফ সারফেস টেনশন, কনসিডার করতে হবে অ্যাজ ওয়েল এজ আদার ভেরিয়েবল। সারফেস টেনশন মেনশন করে দিছে। হ্যাঁ, তাহলে সারফেস টেনশনও নিবা, তারপর হচ্ছে তোমার আদার্স ভেরিয়েবল নিবা। এখন যে রাইজ ভেলোসিটি, এই যে এখানে উপর দিয়ে যাবে, উপরে যাচ্ছে যে রাইজ ভেলোসিটির জন্য একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বের করতে বলা হয়েছে। ওকে, তাহলে তোমাকে এখানে কিন্তু বলে দেয় নাই, এখানে বলে দিচ্ছে কি, আমি তো যদি প্রবলেমের সম্পূর্ণ ফিজিক্যাল ভেরিয়েবল বা প্যারামিটারস গুলো বলে দেয় তাহলে খুব সহজ। এখানে বলছে দ্য ইফেক্ট অফ দ্য সারফেস ডিপেন্ড করবে সারফেস টেনশন থাকবে অ্যাজ ওয়েল এজ আদার্স। এই আদার্স গুলা কি কি সেটা কিন্তু বলে নাই তোমাকে। হ্যাঁ, তো আমি যে পরীক্ষার মধ্যে বা সেট করব তোমাকে সবসময় বলে দেবো বিষয়টা এরকম না কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু তোমাকে বের করতে হতে পারে। এই কারণে তোমার যে প্রবলেম গুলো সলভ করবা ওখানে কিছু হলে আমাকে দেখাই নেবা কোন কোন ভেরিয়েবলস গুলো সাধারণত তোমার ইয়েকে ডিজায়ার্ড প্যারামিটারস কে এফেক্ট করবে। ওকে, সো এই ক্ষেত্রে আমি এই প্রবলেমের জন্য আমি বলে লিখে দিয়েছি যেমন রাইজ ভেলোসিটি অফ দ্য বাবলস, এই যে এয়ার বাবলস উপরে মুভ করবে তার ভেলোসিটি ডিপেন্ড করবে কার উপর? হ্যাঁ, কারণ এটা উপর দিকে একটা যাবে, যে এটা একটা তার ওয়েট এরিয়া আছে জি, অ্যাক্সিলারেশন জি এর উপর ডিপেন্ড করবে। ওকে, ডিই অর্থাৎ তার ডায়ামিটার, বাবল যত বড় হবে তার ভেলোসিটি তত বেশি হবে। ডিই এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ডায়ামিটার অফ দ্য বাবলস। ওকে, এটা হচ্ছে এখানে ফ্লুইড কয়টা, এই যে তোমার এখানে সিস্টেমে ফ্লুইড কয়টা, একটা হচ্ছে তোমার লিকুইড স্ট্যাগনেন্ট, আরেকটা হচ্ছে কি এয়ার। এই যে এয়ার বাবলটা তো এয়ার দ্বারা ফিল করা না। আচ্ছা, তাহলে এখানে ডেনসিটি, এখানে ফ্লুইড হচ্ছে দুটা ডেনসিটি এখানে এফেক্ট করতে পারে রাইজ ভেলোসিটিকে। হ্যাঁ, তো আমি লিকুইডের ভেলোসিটিকে তোমার লিখে নিলাম হচ্ছে রো এল, আর একটা ডিফারেন্স লিখলাম, গ্যাস এবং লিকুইডের মধ্যে ডিফারেন্স হচ্ছে ডেল রো। ওকে, এখানে তুমি রো জিও নিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দুইটা নিলাম, বা আমি এখানে ডিফারেন্স ফর্মে নিলাম। আচ্ছা, আর হচ্ছে তোমার ভিসকোসিটি অফ দ্য লিকুইড, অবশ্যই ভিসকোসিটি অফ দ্য লিকুইড করবে, আর সারফেস টেনশন তোমাকে বলে দিয়েছে, তাই না? তাহলে এখানে হচ্ছে টোটাল হচ্ছে এই হচ্ছে ভেরিয়েবলস, ফিজিক্যাল ভেরিয়েবলস বা প্যারামিটারস যেগুলো তোমার সিস্টেমকে এফেক্ট করতে পারে, রাইজ ভেলোসিটিকে এফেক্ট করতে পারে। হ্যাঁ, সো এইটা হচ্ছে এখানে হচ্ছে প্রবলেমের মূল বিষয় হচ্ছে এখানে ভুল হলে কিন্তু তোমার প্রবলেম সমস্যা, তোমার আলটিমেট যে এক্সপ্রেশন আসবে ওখানে সমস্যা হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা লিখে নিলাম হচ্ছে জেনারিক ডাইমেনশনাল হোমোজেনিয়াস ইকুয়েশন হবে ফাই ইকুয়ালস টু, সবগুলো দাও, সবগুলোতে ইকুয়াল টু 0। কয়টা হবে? 1 2 3 4 5 6 7, তাহলে n ইকুয়াল টু 7। ওকে, m কত হবে? mlt কয়টা কোথায় কোথায় ইউজ হয়েছে না, এখানে ডেনসিটি থাকলে তো ওখানে তোমার m বড় m ইউজ হবে, আর ভেলোসিটির মধ্যে l এবং t দুটোই ইউজ হয়, অর্থাৎ তাহলে হচ্ছে তোমার mlt এই টোটাল যে ইকুয়েশন আছে 7টা ভেরিয়েবলস আছে তার যোগকে রিপ্রেজেন্ট করার জন্য, ডাইমেনশনালি রিপ্রেজেন্ট করার জন্য mlt যে ফান্ডামেন্টাল তিনটা তোমার ডাইমেনশন ছিল তার সবগুলোই লাগবে। তাহলে m ইকুয়াল টু 3, পাই ইকুয়ালস টু 7 মাইনাস 3 ইকুয়ালস টু 4। ওকে, তাহলে পাই 4 মানে সেকেন্ডারি 4টা, তারপর হচ্ছে তাহলে 7টা থেকে 4টা বাদ দাও 3টা হচ্ছে প্রাইমারি। তাহলে ম্যাথস, জিওমেট্রি আর হচ্ছে কি কাইনেমেটিক্স। তাহলে ম্যাথস কত? ম্যাথসের জন্য এখানে কি আছে? ম্যাথসের জন্য ডেনসিটি আছে, তাহলে ডেনসিটি এখানে দুইটা আছে। হ্যাঁ, মেইনলি মোর হচ্ছে তোমার আমি রো এল নিয়ে নিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রাইমারি ভেরিয়েবলস। ওকে, তারপর হচ্ছে তোমার জিওমেট্রি হচ্ছে তোমার ওই ডায়ামিটার অফ দা এয়ার বাবলস, তারপর হচ্ছে কাইনেমেটিক্স অর্থাৎ ফ্লো রেট, এই যে তোমার ইউ, ঠিক আছে, ইউ এটা হচ্ছে একটা আলফা দিতে পারো। সো এটা হচ্ছে প্রাইমারি, বাকি সবগুলো হচ্ছে সেকেন্ডারি। ওকে, তাহলে তোমরা এইভাবে এই প্রবলেমটা অবশেষে সলভ করতে পারবা। আচ্ছা, তো আমি একটা প্রবলেম জাস্ট মডেল অ্যানালাইসিস থেকে একটা দেখিয়েছি, মেইনলি চ্যাপ্টার থেকে ডাইমেনশনাল প্রবলেম যদি বলো, আরো কিন্তু আমি সবগুলো একদম দেখাচ্ছি না, তোমাদের বইয়ের মধ্যে একটা প্রবলেম দেখবা, ওই যে আমি বলে দিলাম HL ইকুয়াল টু FL/D B²/2G, ওইটা আছে, ওটা তোমরা নিজেরা সলভ করবা। হ্যাঁ, আরো কিছু পপুলার ইকুয়েশন আছে, ওগুলো তোমরা নিজেরা সলভ করবা, বইয়ের যে প্রবলেমগুলো আছে। তো মডেল অ্যানালাইসিস থেকে একটা প্রবলেম জাস্ট আমি দেখলাম, এগুলো আমরা সাধারণত সেট করি না বা তেমন এগুলোতে আমরা এমফাসাইজ করি না। একটা প্রবলেম বলা আছে এ মডেল এয়ারপ্লেন হ্যাজ এ লিনিয়ার ডাইমেনশন। মডেল এয়ারপ্লেন আর তার প্রোটোটাইপ হচ্ছে অ্যাকচুয়াল স্কেল, বলে দিচ্ছে হচ্ছে তার লিনিয়ার ডাইমেনশন আর 1/20 অর্থাৎ 20 ভাগের 1 ভাগ
হচ্ছে প্রোটোটাইপের। প্রোটোটাইপ যে অ্যাকচুয়াল প্লেন, তার যে মডেল আছে, মডেলের লেন্থ হবে অ্যাকচুয়ালের 20 ভাগের 1 ভাগ। ওকে ফাইন। ইফ দ্য প্লেন ইজ টু ফ্লাই অ্যাট, প্লেন মানে অ্যাকচুয়াল যেটা, ইজ টু ফ্লাই 650 কিলোমিটার পার আওয়ার, ওকে, 650 কিলোমিটার পার আওয়ারে অ্যাকচুয়াল প্লেনটা মুভ যদি করে, what must be the air velocity in the wind tunnel for the same Reynolds number if the air temperature is দেওয়া? আচ্ছা, উইন্ড টানেল মানে হচ্ছে তুমি যে প্রোটোটাইপ, তোমার মডেলটাকে যেখানে টেস্ট করছো, তাই না? আর অ্যাকচুয়াল এনভায়রনমেন্টে তো তোমার প্লেন মুভ করবে। এখন দেখো একটু বিষয়ে কনফিউজড হয়ে যাও না। এই যে তোমার দ্য প্লেন ইজ টু ফ্লাই এট 650 কিলোমিটার পার আওয়ার, এটা কার ভেলোসিটি? হ্যাঁ, এটা কিন্তু প্লেন যে মুভ করতেছে টু ফ্লাই 650, এই যে ভেলোসিটি বলা আছে, এটা তো প্লেন মুভ করবে প্লাস এর যে সারাউন্ডিং অ্যাডজাসেন্ট যে ফ্লুইড আছে সেটাও কিন্তু সেই ভেলোসিটিতে মুভ করবে। তাহলে এই বিপি, এই যে এটা এখান থেকে তোমার প্রোটোটাইপের ভেলোসিটি যদি ইউজ, তোমার যদি কখনো প্লেনের ভেলোসিটি লাগে সেটাও ইউজ করতে পারো, আর তোমার যদি ফ্লুইডের ভেলোসিটি লাগে সেই সব ইউজ করতে পারো। বাট এটা হচ্ছে তোমার এই অ্যাকচুয়াল স্কেলের ফ্লুইড বা হচ্ছে যে অবজেক্ট, দুইটারই ভেলোসিটি এটা। ওকে, আচ্ছা, এলএমএলপি এটা 120 বলা আছে। এখন বলছে তোমার যে প্রোটোটাইপটা মডেলটা তো তোমার উইন্ড পারফর্ম করা কি হবে, একটা উইন্ড টানেলের মধ্যে দিয়ে এটাকে রান বা এক্সপেরিমেন্ট করতে হয়, টেস্ট করতে হয়, তাই না? সো উইন্ড টানেলের, সো হোয়াট মাস্ট বি দ্য এয়ার ভেলোসিটি, ইন দ্য উইন্ড টানেল? যে উইন্ড টানেল মডেলটাকে যেখানে তুমি রান করাবা, উইন্ড টানেল, ওখানে এয়ার ভেলোসিটি কত ফর দ্য সেম রেনল্ডস নাম্বার। ফর সেম রেনল্ডস নাম্বার যদি সেম হয় তাহলে হচ্ছে ডাইনামিক্যালি সিমিলার আমি চিন্তা করে নিলাম। ওকে, ফর সেম এয়ার টেম্পারেচার এবং প্রেসার সেম। ওকে ফাইন। তাহলে আমি এই বিপি, এটা হচ্ছে তোমার প্রোটোটাইপের ভেলোসিটি বা সারাউন্ডেড ফ্লুইডের ভেলোসিটি। ওকে, এখানে কিন্তু যাতে কনফিউশন কোনো না হয়। সো এই অ্যাকচুয়াল সিস্টেমে বিপি প্রোটোটাইপ এটা সলিড অবজেক্টেরও হতে পারে অথবা সারাউন্ডিং ফ্লুইডেরও হতে পারে। ওকে, সো ডাইমেনশন তোমার সেম বলে দিচ্ছে হচ্ছে দুটো সিস্টেমের মধ্যে কি হবে, ডাইনামিক্যালি সিমিলার বা হচ্ছে তোমার রেনল্ডস নাম্বার সেম। তো দুটো রেনল্ডস নাম্বার সেম। এখানে হচ্ছে তুমি দেখো রো আর মিউ চলে যাবে, কারণ হচ্ছে বলা আছে এয়ার এবং টেম্পারেচার প্রেসার সেম। ওকে, সো এখান থেকে তুমি দেখো এই বিএম বের করতে পারবা, কারণ এটা তো আমার সাপ্লাই, তাই না? ডায়ামিটার প্রোটোটাইপ, ডায়ামিটার মডেল, মানে এটা লিনিয়ার ডাইমেনশন দেয়া আছে। সো লিনিয়ার ডাইমেনশন লিখো, আর এটা তো তুমি জানো 650। এখান থেকে তুমি বিএম মানে ভেলোসিটি অফ দ্য মডেল, এটা মডেলের যে মডেল এরোপ্লেন তারও ভেলোসিটি, এট দ্য সেম টাইম তার যে অ্যাডজাস্টেন্ট যে ফ্লুইড এনভায়রনমেন্ট তারও ভেলোসিটি, অর্থাৎ এটাকে তুমি কনসিডার করতে পারো অ্যাজ দ্য এয়ার ভেলোসিটি ইন দ্য টানেল। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমার, হ্যাঁ, তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দাও। সো ডাইমেনশনাল অ্যানালিসিস, সিমিলিটিউড, এই চ্যাপ্টার মোটামুটি শেষ। আমি যেগুলো কভার করেছি অনেকগুলো, যথেষ্ট অনেক বলা হয়েছে, এখন বাকিগুলো হচ্ছে তোমাদের কাজ। এটাকে খুব ভালো করে পড়বা। আমরা তো বলেছি চেষ্টা করবো এখান থেকে একটা কুইজ সেট করা যায় কিনা, সেটা আমি পরে বলবো। আর তোমাদের নেক্সট উইকে একটা অ্যাসাইনমেন্ট টাইপ প্রবলেম কুইজ নিব আমরা সিটে, এটা মনে রাখবো, সাধারণত বুধবারে নিতে পারি আমি। সেটা কি ওই লেমিনার টার্বুলেন্ট ওখানে তার উপর। ওকে, কোনো সমস্যা আছে? আজকে যেগুলো পড়লাম ফার্দার বলো। এখানে ইন জেনারেল এই যে চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করলাম, এর উপর কনসেপচুয়ালি কোনো ফান্ডামেন্টাল কোশ্চেন থাকলে বলো, সেগুলো আমি ক্লিয়ার করে দিই। কোনো কোশ্চেন আর? জি স্যার, আমাদের যদি এক্সপ্রেশন বের করতে বলে বা কোনো যদি মেথড না বলে দেয়, তাহলে কি আমরা নরমালি পাই মেথড দিয়ে করব? আমি শুনতে পাচ্ছি না, একটু আরেকটু জোরে বলো। স্যার, আমাদেরকে যদি এক্সপ্রেশন বের করে মানে ডিরাইভ করতে বলে, তখন যদি কোনো মেথড যদি উল্লেখ না করে, তখন কি আমরা নরমালি বাকি এখান দিয়ে করব? মানে প্যারামিটারস গুলো যদি বলে না দেয়? না, মেথডটা মানে আমরা, আচ্ছা, হ্যাঁ, মেথড যদি এখন যে কোনো মেথড স্পেসিফাই করে না দিলে তুমি যে কোনো একটা ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। সাধারণত বলে দেওয়া থাকে হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস ইউজ করো, তো স্পেসিফিক মেথড সাধারণত বলা থাকে না।
আর ওখানে রেলে মেথড সাধারণত বলে দিই না আমরা, রেলে মেথডটাই তোমাকে ইউজ করতে হবে। যদি স্পেসিফিক বলা থাকে তাহলে ইন মোস্ট কেস দেখা যায় যে বাকিংহাম পাই থিওরেমটাই বলা থাকে। ওকে, সো তুমি বাকিংহাম পাই থিওরেমটা ফলো করলে দুই দিকে কভার হয়ে যাবে। আচ্ছা, তো আর কোনো কোশ্চেন না থাকলে আমি রেকর্ডিং বন্ধ করছি।